এই তিনটে বিষয় সম্পর্কে যদি আমরা না জানতে পারি তাহলে আমরা আমাদের মনের গঠন সম্পর্কে জানতে পারবো না। সেই তিনটে বিষয় হচ্ছে এইখানে লেখা আছে। এটা হচ্ছে আমাদের পার্সোনা, এটা আমাদের ইগো এবং এটা হচ্ছে কি শ্যাডো। শ্যাডো মানে হচ্ছে ছায়া। আমাদের মন এই তিনটে জিনিসের দ্বারা প্রধানত গঠিত। এটা ছাড়াও আরও অনেক বিষয় আছে, যেমন সেলফ সম্পর্কে আমাদেরকে জানতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের আনকনসিয়াস মাইন্ড সম্পর্কে, অ্যানিমাস সম্পর্কে জানতে হবে। তারপর আমাদের কলেকটিভ আনকনসিয়াস কি সেটা জানতে হবে, কিন্তু সেগুলো একটু জটিল ব্যাপার। তো আজকে আমরা এই তিনটে জিনিস জানবো, পার্সোনা, ইগো এবং হচ্ছে শ্যাডো। যদি এই তিনটে জিনিস সম্পর্কে না জানতে পারি তাহলে মনের গঠনটা কি সেটা জানতে পারবো না, এবং মনের গঠন জানতে না পারলে মনকে নিয়ন্ত্রণ করতে পারবো না, এবং যদি আমরা আমাদের মনকে নিয়ন্ত্রণ না করতে পারি তাহলে আমাদের জীবনটাকেও নিয়ন্ত্রণ করতে পারবো না। মনটা এদিক ওদিক এলোপাথারিভাবে চলতে থাকবে, এবং মনকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে আমরা আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করতে পারি, এবং মনকে ব্যবহার করে পুরো জগৎ কিভাবে চলছে বা সমাজ কিভাবে চলছে সেটাকে আমরা বুঝতে পারি, এবং সেই জগতে এবং সমাজে কিছু জিনিস আমরা কন্ট্রিবিউট করতে পারি। ওকে, আজকের ভিডিওতে আমরা এই তিনটে জিনিস সম্পর্কে আমরা সেই জন্য বোঝার চেষ্টা করব। সুইজারল্যান্ডের সাইকোঅ্যানালিসিস্ট, যার নাম হচ্ছে কার্ল গুস্তভ জিউং, এই জিউং এবং সিগমন্ড ফ্রয়েড, এনারা দুজনা একে অপরের বন্ধু ছিল, এবং জিউং ফ্রয়েডের স্টুডেন্টও ছিল একটা দিক থেকে বলতে গেলে। তারা একসঙ্গে কিছুকাল সময় ধরে চলে, এবং তারপর ফ্রয়েডের সঙ্গে জিউংয়ের মতভেদ হয়। ফ্রয়েড এক রকমের থিওরি দেয় এবং জিউং অন্যরকমভাবে কাজ করতে চায়, অন্যরকম থিওরি তৈরি করতে চায়। তারপর দুজনে আলাদা হয়ে যায়। তারপর থেকে জিউং নতুন একটা সাইকোলজিক্যাল ডিসিপ্লিন তৈরি করে, যে ডিসিপ্লিনটা জিউং নাম দিয়েছিল কি অ্যানালিটিক্যাল সাইকোলজি। এখন যেটাকে আমরা বার্নার্ড কাস্ট্রফ বা আর অন্যান্য সাইকোলজিস্টরা বলে থাকে কি অ্যানালিটিক্যাল আইডিয়ালিজম। অর্থাৎ তিনি একটা নতুন সাইকো অ্যানালিটিক থিওরি দেন যেটা ফ্রয়েডের থেকে অনেকটাই আলাদা, এবং তার সেই থিওরির মতে আমরা মনের এই যে গঠন বা মনের এই যে স্ট্রাকচারটা আমরা জানতে পারছি সেটা কি তার থিওরির মতে, জিউঙ্গিয়ান থিওরি অনুযায়ী বা অ্যানালিটিক্যাল সাইকোলজি অনুযায়ী। ওকে, তো এবার এখানে আজকের ভিডিওতে আমরা দুটো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। কোশ্চেন নাম্বার 1, হোয়াট ইজ শ্যাডো বা ছায়া বলতে কি বোঝায়? যেমন আমাদের শরীরের একটা ছায়া তৈরি হয় আলো পড়লে, ঠিক তেমনই আমাদের মনের একটা ছায়া তৈরি হয়, এবং সেই ছায়াটা কি সেটাকেই বলা হচ্ছে শ্যাডো। সেটা আমরা একটু পরে আরও ডিটেলসে ভালোভাবে জানতে পারবো। তাহলে সবার প্রথম জানবো হোয়াট ইজ শ্যাডো, এবং দ্বিতীয় আমাদের যে প্রশ্নটার উত্তর দেওয়ার চেষ্টা করবো সেটা হচ্ছে হোয়াট ইজ শ্যাডো ওয়ার্ক, অর্থাৎ সেই ছায়াটাকে কী করে আমরা উন্নত করতে পারি বা কি কি পদ্ধতি আছে যেটার সাহায্যে আমরা আমাদের মনটাকে নিয়ন্ত্রণ করতে পারবো। ওকে, নাও তাহলে সবার প্রথমে আমরা বুঝি প্রথম প্রশ্নটাকে নিই, যে হোয়াট ইজ শ্যাডো। নাও জিউংয়ের মতে আমাদের মনের তিনটে স্তর দ্বারা গঠিত। খুব যদি সহজ করে আমরা আমাদের মনটাকে ভাবি তাহলে একদম উপরের দিকে যেটা থাকে সেটাকে আমরা বলছি কি পার্সোনা, ঠিক আছে। এই পার্সোনা শব্দটা থেকে এসছে, যেটাকে আমরা বলি কি পার্সোনালিটি, বা এখন যে শব্দটাকে আমরা মাস্ক আকারে বলতে পারি। ওকে, তারপরে যেটা থাকে সেটা হচ্ছে কি ইগো। আমাদের মনের মধ্যে সারা দিন রাত একটা ভয়েস, কেউ একটা কথা বলছে, একটা কণ্ঠস্বর চলতে থাকে, কতগুলো ছবি আসতে থাকে, সেটা হচ্ছে কি আমাদের ইগো। এবং তার নিচে যেটা থাকে সেটা হচ্ছে কি শ্যাডো, ঠিক আছে। এবার এই যে তিনটে জিনিস, সেই তিনটে কি সমাজে যখন আমরা ধীরে ধীরে বড় হতে শুরু করি, সমাজের মানুষের দ্বারা আমরা পছন্দ হতে চাই। আমরা চাই যে আমাদের বাবা মা আমাদেরকে ভালোবাসুক, আমাদের বন্ধুরা আমাদেরকে ভালোবাসুক, স্কুল কলেজে আমরা সবাই যেন আমাদেরকে পছন্দ করে। আমরা ফিট হতে চাই সোসাইটিতে। সেই জন্য কোথায় ভদ্রভাবে কথা বলতে হবে, কোথায় কীরকম ড্রেস পরতে হবে, কোন কথাটা বলা উচিত নয়, সেগুলো আমাদেরকে শেখানো হয়। ওকে, তো আমরা এই যে জিনিসটা, যে সমাজের কাছে পছন্দিত হওয়ার জন্য, যাতে সবাই আমাদেরকে পছন্দ করে, তার জন্য আমরা একরকম হওয়ার চেষ্টা করি, যেটাকে বলা হচ্ছে কি মাস্ক বা একটা মুখোশ, যেটাই হচ্ছে কি পার্সোনা, যেখান থেকে পরবর্তীকালে পার্সোনালিটি এই শব্দটা এসছে। ওকে, যেটা আমাদের সবার উপরে থাকে। এমন কিছু বিহেভিয়ার করার চেষ্টা করছি যাতে করে অন্য একজন মানুষ আমাকে পছন্দ করে, সেটা হয়ে গেল কি পার্সোনা। এবার আমাদের মনের মধ্যে যে কথোপকথনটা চলতে থাকে, যে সবসময় সিদ্ধান্ত নেয়, যে ঠিক করছে আজকে আমি মানে খাবার খাবো, নাকি রেস্টুরেন্টে গিয়ে কিছু ভালো মন্দ খাবো, নাকি আমি বিয়ে করব, নাকি আমি পড়াশুনো করব, আমি 11-12 আমি সায়েন্স আর্টস না কমার্স নেব, ইত্যাদি ইত্যাদি। সেই যে ভয়েসটা যেটা মনে মনে চলতে থাকে সেটা হচ্ছে কি ইগো, যেটা হচ্ছে মানে আমি বলতে আমরা যেটা বুঝি আমাদের যে সত্তাটা। আর সেই ইগোর নিচে বা পিছন দিকে যেটা লুকিয়ে থাকে সেটা হচ্ছে কি আমাদের শ্যাডো বা ছায়া। এই শ্যাডো মানে কি? শ্যাডো মানে হচ্ছে কি, সেটা আমাদের আনকনসিয়াস মাইন্ডের বা অবচেতন মন বলতে আমরা যেটা বুঝি তার একদম উপরের স্তরে হচ্ছে শ্যাডোটা থাকে। ওকে, একদম প্রথমে। তো আনকনসিয়াস মনকে বুঝতে হলে সবার প্রথমে শ্যাডোকে বুঝতে হবে। শ্যাডোকে না বুঝে তার আগেই আমি আর্কিটাইপস কি সেটা বুঝতে পারবো না।
অ্যানিমাস কী হয় সেটা বুঝতে পারবো না, কলেকটিভ আনকনসিয়াস কী হয় সেটা আমি বুঝতে পারবো না। সবার প্রথমে শ্যাডোর উপরে কাজ করতে হবে। যখন শ্যাডোটাকে আমরা উন্নত করে ফেলবো, তারপর আমরা এবার অ্যানিমাস, সেলফ, কলেকটিভ আনকনসিয়াস, আর্কিটাইপস, এই জিনিসগুলো একটা একটা করে বুঝতে পারবো। ওকে, কিন্তু পৃথিবীর বেশিরভাগ মানুষ তারা শ্যাডোর জিনিসটাকেই কন্ট্রোল করতে পারে না। তো আর্কিটাইপস দূরের কথা, আর্কিটাইপস, কলেকটিভ আনকনসিয়াস সেগুলো তো অনেক পরবর্তী বিষয়, অনেক জটিল ব্যাপার। শ্যাডো হচ্ছে সেই সমস্ত বৈশিষ্ট্য যেগুলো আমাদের মন নিজেদের মধ্যে সাপ্রেস করে লুকিয়ে রাখে, যেটা হচ্ছে ইগো বা আমাদের যে নর্মাল যে চরিত্রটা তারই বৈশিষ্ট্য, কিন্তু সেগুলোকে সে লুকিয়ে রাখার চেষ্টা করে, সে নিজের মনে সাপ্রেস করে রাখার চেষ্টা করে। সেই যে বৈশিষ্ট্যগুলো, সেটার দ্বারা একটা শ্যাডো সেলফ তৈরি হয়, একটা ছায়ার মতো অবস্থা তৈরি হয়, ঠিক আছে, যে মাঝে মাঝে উঁকি দেয় আমাদের মনের মধ্যে, কিন্তু আমরা বুঝতে পারি না। সেটা হচ্ছে শ্যাডো, যেগুলোকে আমাদের মন চেপে রেখেছে বা রিপ্রেসড করে রেখেছে। ছোটোবেলায় হয়তো কোনো একদিন খুব আমরা হয়তো রেগে গেছিলাম, এবার এত বেশি রেগে গেছি যে আমাদের বাবা মা আমাদেরকে বলেছে কখনো রাগ করতে নেই, রাগ করবে না জীবনে, রাগ করা হচ্ছে খারাপ জিনিস। তারপর থেকে আমাদের মধ্যে যখনই রাগ হয় তখন আমরা রাগটাকে চেপে রাখি। হতে পারে কেউ আমাদেরকে অপমান করছে, বা অফিসের বস আমাদেরকে হিউমিলিয়েট করলো, বা বিনা কারণে কোনো একটা ঘটনা ঘটলো যেখানে অ্যাঙ্গারটা জাস্টিফাইড, যেখানে রাগ করাটাই হচ্ছে স্বাভাবিক এবং স্বতঃস্ফূর্ত। কিন্তু আমরা সেটি ছোটোবেলায় শিখেছিলাম রাগ করতে নেই, তো আমরা এখনও আমাদের মনটা সেইভাবেই কাজ করে, যার ফলে ইগো কী করবে, সেই রাগটাকে মনের মধ্যে চেপে রেখে দেবে, এবং সেই যে চেপে যেখানটায় রেখে দিল সেইখানে সেটা হচ্ছে কি শ্যাডো। এবার এরকম রাগ, সেটা অনেক খারাপ বৈশিষ্ট্য হতে পারে, ভালো জিনিসও হতে পারে। রাগ, অহংকার, ঘৃণা, হিংসা এমন জিনিসও হতে পারে, আবার প্রেম, ভালোবাসা, কৌতূহল বা অন্য কোনো জিনিস, দয়া, করুণা ইত্যাদি এরকম বৈশিষ্ট্য হতে পারে, যেগুলো বিভিন্ন মানুষের ক্ষেত্রে বিভিন্ন রকম হয়। সেই যে আমরা চেপে চেপে মনের মধ্যে যেগুলো রেখে দিয়েছি, সেগুলো আলাদা একটা সত্তা, আলাদা একটা রূপ বা একটা গঠন তৈরি করতে শুরু করে নিজের, যেটাকে আমরা বলি কি শ্যাডো। ওকে, এই শ্যাডো আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করতে শুরু করে দেয়। আমরা বুঝতে পারি না আমাদের মনে যে চিন্তাগুলো চলে, যে আমরা যে সিদ্ধান্তগুলো নিই বা যে কাজগুলো করি, আমাদের শ্যাডো সেটাকে পিছন থেকে নিয়ন্ত্রণ করে, কিন্তু আমরা জানতে পারি না, আমরা সেটাকে দেখতে চাই না বা বুঝতে পারি না, যার ফলে শ্যাডোর দ্বারা আমরা কন্ট্রোল হই। কিন্তু আমাদেরকে কী করতে হবে, সেই শ্যাডোকে উপরে নিয়ে আসতে হবে কনসাস মনে, তারপর সেই শ্যাডোটাকেই কন্ট্রোল করতে হবে। তাহলে গিয়ে সেটাকেই, সেই যে কন্ট্রোল করার পদ্ধতি, শ্যাডোকে মাস্টার করা, যেমন একটা হিংস্র জন্তু বা পশু, সার্কাসের বাঘ, সিংহ যেগুলো হয়, সেগুলো কি, সেগুলো মানে হিংস্র প্রাণী, কিন্তু সেটাকে আমরা নিয়ন্ত্রণ করে ফেলেছি। জঙ্গলের বাঘ সিংহকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। তো সেরকম শ্যাডো একটা হিংস্র জিনিসের মতো, সেটাকে নিয়ন্ত্রণ করতে পারা, সেটাই হচ্ছে কি শ্যাডো ওয়ার্ক। সেই নিয়ন্ত্রণ করার যে ক্ষমতা বা দক্ষতা তৈরি করার যে পদ্ধতি, সেটাকে আমরা বলছি কি শ্যাডো ওয়ার্ক। সেই শ্যাডোর উপরে কাজ করার মাধ্যমে বা কর্ম করার মাধ্যমে। ওকে, এবারে এই শ্যাডো কিভাবে তৈরি হয় আমাদের মধ্যে, শ্যাডো কেন সৃষ্টি হয়, এবং শ্যাডো ওয়ার্ক আমরা কি করে করতে পারি, এই দুটো প্রশ্নতে যাওয়ার আগে আমি একটা বেসিক একটা ধারণা আমি দিয়ে দিচ্ছি। জিউং কিভাবে ভাবে এবং ফ্রয়েডের সঙ্গে জিউংয়ের পার্থক্যটা কি, ঠিক আছে, সেটা দিয়ে তারপরে আমি শ্যাডো ওয়ার্কের প্রধান বিষয়গুলোতে যাব। নাও, ফ্রয়েডের মতে আমাদের মন তিনটে ভাগে বিভক্ত। একটা হচ্ছে কনসাস মাইন্ড, একটা হচ্ছে প্রি কনসাস বলতে পারি আমরা যেটাকে, আর তারপরে হচ্ছে কি আনকনসাস মাইন্ড। কিন্তু জিউংয়ের মতে আমাদের মন তিনটে ভাগে নয়, বরঞ্চ আমাদের মন চারটে ভাগে বিভক্ত। একটা হচ্ছে কনসাস মাইন্ড, তারপর হচ্ছে প্রি কনসাস বলতে পারি, তারপর আনকনসাস, আর তারও নিচে যেটা থাকে সেটা হচ্ছে কি কলেকটিভ আনকনসাস। ফ্রয়েডের মতে আমার একটা আনকনসাস মন আছে, অবচেতন মন, যেটা সম্পর্কে আমি কিচ্ছু জানি না, যেটা আমার ঘুমের মধ্যে যখন স্বপ্ন দেখি তখন উঠে আসে। আর জিউংয়ের মতে কি, সেটা হচ্ছে আমার পার্সোনাল আনকনসাস। আর সেই পার্সোনাল আনকনসাসেরও নিচে আর একটা স্তর আছে, যেটাকে আমরা বলছি কি কলেকটিভ আনকনসাস। অর্থাৎ আমরা সবাই একই পৃথিবীতে বাস করছি, আমরা সবাই আকাশে তারা দেখছি, চাঁদ দেখছি, বা আশেপাশে পাথর, নদী, সমুদ্র, ঠিক আছে, এগুলো কি, আমাদের সবারই একটা কারুর না কারুর মা আছে, আমাদের প্রত্যেকের, আমাদের সবার ফাদার, একটা বাবা আছে কেউ না কেউ, আমাদের সবার একটা করে চরিত্র আছে, গঠন, কেউ হচ্ছে ছেলে অথবা কেউ মেয়ে, ঠিক আছে। এই যে জিনিসগুলো, সেগুলো কোথা থেকে উঠে আসছে, সেগুলো হচ্ছে কলেকটিভ আনকনসাস থেকে। কলেকটিভ আনকনসাস হচ্ছে আমরা সবাই একই রকমের একটা জগতে বেঁচে আছি, আমরা কলেকটিভলি আমাদের একটা অবচেতন মন আছে। সেই কলেকটিভ আনকনসাস থেকে কোনো একটা জিনিস বা কোনো একটা পাথর বা কোনো একটা রূপ, সেটা উঠে পার্সোনাল আনকনসাসের মধ্যে দিয়ে যখন আসে, তখন পার্সোনাল আনকনসাস অর্থাৎ আমাদের ব্যক্তিগত জীবনের যে ইতিহাস, ছোটোবেলা থেকে যে সমাজ বা যে পরিবারে জন্ম হয়েছি, সেটা তার উপরে রং মাখিয়ে দেয়,
দিয়ে সেই কলেকটিভ আনকনসিয়াসের যে রূপটা, সেটা তার মধ্যে থেকে যে জিনিসটা উঠে আসে তার রূপটাকে পাল্টে দেয়, বিকৃত করে দেয়, পার্সোনাল আনকনসিয়াস। তারপর সেটা স্বপ্নের মধ্যে দিয়ে আমাদের মানে কনসিয়াস মনে উঠে আসে। এটা হচ্ছে জিউং মনে করে, এটা হচ্ছে জিউংয়ের থিওরি। ফ্রয়েড বলে না, কলেকটিভ আনকনসিয়াস বলে কিছু নেই, ওগুলো মিস্টিক্যাল বিষয়ে চলে যাচ্ছে জিউং একটু বেশি ধর্মীয় চিন্তাধারার মধ্যে ডুবে যাচ্ছে। তো আমরা এরকম বিষয়ে যাব না। ফ্রয়েডের ধারণা হচ্ছে মেটেরিয়ালিস্টিক, অনেক বেশি, মানে সব কিছু ম্যাটার থেকে সৃষ্টি হয়েছে এরকমভাবে ফ্রয়েড, এবং সব কিছু ম্যাটার থেকে সৃষ্টি হয়েছে প্রাথমিকভাবে ফ্রয়েড এই ধারণাটা এস্টাবলিশ করে। বাট পরবর্তীকালে সে সেক্সুয়াল ইনস্টিং বা তার ইনস্টিং থিওরি দেয়, যেখান থেকে ফ্রয়েড তার পুরো সাইকোঅ্যানালিটিক থিওরিটাকে ডেভেলপ করে। অবচেতনের প্রবৃত্তি বলে আমাদের চ্যানেলে একটা ভিডিও আছে, ডেসক্রিপশনে আমি তার লিঙ্ক দিয়ে দেবো, তো তোমরা চাইলে সেটা দেখতে পারো। সেটা দেখে তোমরা বুঝতে পারবে যে ফ্রয়েড কীভাবে চিন্তা করে বা ফ্রয়েডের ডিপার যে থিঙ্কিং সেগুলো। এবারে আমরা আসি কি, সেই যে একদম কলেকটিভ আনকনসিয়াস, তার মধ্যে যে জিনিসগুলো থাকে সেগুলোকে বলা হয় আর্কিটাইপস, এক একটা রূপ। যেমন মা, আমরা কেউ বলি ফাদারল্যান্ড, জার্মান দেশে গেলে সবাই সেখানে বলে ফাদারল্যান্ড, মানে অর্থাৎ পিতৃভূমি। আমরা আমাদের এখানে বলি কি মাতৃভূমি বা মাতৃভাষা, অর্থাৎ ভাষাকে আমরা, বাংলা ভাষাকে আমরা কি ফেমিনিন একটা টাচ দিই, যেটা মানে মেয়েদের মতো একটা বিষয় বা ভঙ্গি তার মধ্যে লুকিয়ে আছে। অনেকে বলে কি ফাদার টাং, পিতৃভাষা, অর্থাৎ তার মধ্যে একটা ফাদারলি কোয়ালিটিস লুকিয়ে আছে। এখানে মেল ফিমেল মানে কিন্তু শুধুমাত্র শারীরিক স্তরে নারী পুরুষ নয়, বরঞ্চ একটা অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট, একটা রূপ, একটা আর্কিটাইপস। ঠিক আছে, সেই যে ফাদার, মাদার, তারপর হচ্ছে হিরো বা হচ্ছে ওয়ারিয়ার, যে যোদ্ধা, এগুলো হচ্ছে কি আর্কিটাইপস, যেগুলো হচ্ছে ইটারনাল, যেগুলো চিরকাল চলে আসছে পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থে, সমস্ত রিলিজিয়াসে, অনেক প্রাচীন যে সমস্ত উপন্যাস, কাব্য বা হচ্ছে যে সমস্ত মিথোলজিক্যাল স্টোরিজ, তার মধ্যে বা হচ্ছে যে সমস্ত কল্পনার যে জগৎগুলো আঁকা হয়েছে, সেই সব জায়গাতে আমরা এই যে আর্কিটাইপসগুলো আমরা দেখতে পাই। ওকে, সেগুলো হচ্ছে কি কলেকটিভ আনকনসিয়াসে থাকে। তো সেই আর্কিটাইপ সম্পর্কে আমরা অন্য কোনো ভিডিওসে আলোচনা করব। এবার সেই যে আনকনসিয়াস, পার্সোনাল আনকনসিয়াস, তার মধ্যে হচ্ছে একটা থাকে অ্যানিমাস, একটা হচ্ছে অ্যানিমা, আর তার উপরে থাকে হচ্ছে কি শ্যাডো। ওকে, এই অ্যানিমাস কি? অ্যানিমা মানে হচ্ছে কি প্রত্যেক ছেলের মধ্যে একটা করে মেয়ে থাকে, আর প্রত্যেকটা মেয়ের মধ্যে একটা করে ছেলে থাকে। অর্থাৎ আমার মধ্যে এমন একটা মেয়ে আছে, একটা ছবি আছে, কোনো একটা মেয়ের ছবি, যে হচ্ছে একদম পারফেক্ট, মানে ফিমেল, মানে আমার মায়ের মতো বা আমার মায়ের থেকেও আইডিয়াল, যেটা যার রূপটা হচ্ছে একদম আদর্শ, একটা গডের মতো, একটা ঈশ্বরের মতো, সরস্বতী ঠাকুরের মতো। সেই যে ফিমেলটা, সেই ছবিটা যখন সেটাকে কেউ ট্রিগার করে, কোনো একটা মেয়ে হয়তো সে এমন একটা পোশাক পরে এসছে বা এমন কোনো কথা বললো যে আমার সেই যে আইডিয়াল ফিমেল সেটাকে ট্রিগার হয়ে গেছে, তখন আমি মনে করি কি আমি তাকে ভালোবাসি বা আমার তাকে পছন্দ। আর কোনো একটা মেয়ের মধ্যে যেটা মানে মেল, একটা ছেলের ছবি লুকিয়ে আছে তার মনের অবচেতনে, সেই যে ছবিটাকে যখন কোনো ছেলে ট্রিগার করে, তাকে একটু খোঁচা মেরে মানে উস্কে দেয়, তখন সেই মেয়েটা মনে করে কি আমি ওই ছেলেটাকে ভালোবাসি, ওকে ছাড়া আমি থাকতে পারবো না, কারণ ওটা হচ্ছে আদর্শ একটা জিনিস। এই যে মেয়েদের মধ্যে একটা ছেলে লুকিয়ে থাকা বা ছেলেদের মধ্যে একটা মেয়ের ছবি, এটাকেই বলা হয় কি অ্যানিমা আর অ্যানিমাস। ওকে, আর তার উপরে থাকে হচ্ছে কি শ্যাডো। এই যে এটা হচ্ছে শ্যাডো, এখানে হচ্ছে অ্যানিমা, অ্যানিমাস। আর এই যে অংশটুকু, এই যে অংশটা, এই যে সাদা অংশটা, এই যে সাদা অংশটা, এই অংশটা, এই অংশটা, এইগুলো হচ্ছে কি এই যে সার্কেলটা আর কি দেখতে পাচ্ছি আমরা, এটা হচ্ছে কি আমাদের পার্সোনাল আনকনসিয়াস। আর এই যে বড় সার্কেলটা দেখতে পাচ্ছি আমরা, এটা হচ্ছে কি আমাদের কলেকটিভ আনকনসিয়াস। এইখানে আমাদের আর্কিটাইপসগুলো আছে, এখানে আমাদের আর্কিটাইপসগুলো আছে, এটা হচ্ছে আমাদের পার্সোনাল জেন্ডার লেভেলের আর্কিটাইপস, অ্যানিমা, অ্যানিমাস। ঠিক আছে, তারপরে হচ্ছে কি আমাদের এখানে শ্যাডো, আর এইখানে হচ্ছে কি এটা হচ্ছে আমাদের সেলফ। এবার সেলফ মানে কি? সেলফ মানে হচ্ছে কি একটা সেন্টারের মতো, পুরো মন, অবচেতন মন, সচেতন মন, কলেকটিভ আনকনসিয়াস, আর্কিটাইপস, শ্যাডো, সব কিছু মিলে হচ্ছে যেটা টোটালটা, সেটা হচ্ছে কি সেলফ। সেটাকে আমরা বলি সেলফ, যেটা হচ্ছে উনি তৈরি করেছেন সংস্কৃতে, আমরা যেটাকে আত্মান বলি, সেই আত্মা বা শব্দটা থেকে উনি সেলফ শব্দটাকে ইংরেজিতে ব্যবহার করেছেন। এবার সেলফ হচ্ছে একটা সেন্টারের মতো, এটা একই সাথে একটা সেন্টার, একটা কেন্দ্র, আবার একই সাথে একটা বড় সার্কেল, দুটো জিনিস একসঙ্গে। অর্থাৎ আমরা এরকম ভাবতে পারি, জিউংয়ের মতে জন্মের সময় আমাদের কাছে আমাদের যে সেলফ,
অর্থাৎ আমাদের যে সত্তাটা সেটা যখন একদম সর্বোচ্চ স্তরে পৌঁছে যাবে, একদম সর্বোচ্চ উন্নতির শিখরে পৌঁছে যাবে, ইভলভ হতে থাকবে, মানে বিবর্তন হতে হতে একদম শিখরে পৌঁছে যাবে, তখন তার যে রূপটা হবে সেই রূপটা তৈরি করার জন্য ছোট ছোট অনেকগুলো অংশ, একটা পাজেলের পিসের মতো, একটা পাজেল হয় না, পাজেল বক্সের অনেকগুলো ছোট ছোট খণ্ড খণ্ড টুকরো যেগুলো মিলিয়ে মিলিয়ে একটা ছবি তৈরি করতে হবে, সেই খণ্ডগুলো আমাদের কাছে জন্ম থেকেই দেওয়া আছে। আমাদের কাজ হচ্ছে কি জীবনে সেটাকে পালিশ করে করে সেটাকে একটার সাথে একটা খাটিয়ে খাটিয়ে দেখে সর্বোচ্চ যে সত্তাটা যেটা তৈরি হওয়া সম্ভব ওই পিসেসগুলোকে কাজে লাগিয়ে সেই সেলফটাকে তৈরি করা। ওকে, এবং সেটা হচ্ছে কি একটা সেন্টার বা একটা কেন্দ্র তার আছে, সেই কেন্দ্রটা বিবর্তিত হয়ে বা এক্সপ্যান্ড হয়ে ওই পুরো সেলফটা ডেভেলপ হচ্ছে। ওকে, এবং সেই পিসেসগুলো কি, তার মধ্যে একটা পিস হচ্ছে অ্যানিমা, একটা অ্যানিমাস, একটা হচ্ছে শ্যাডো, একটা হচ্ছে আর্কিটাইপস, বিভিন্ন রূপের আর্কিটাইপস, ঠিক আছে, এইগুলো এক একটা পিস, এক একটা অংশ, যেগুলোকে জোড়া দিয়ে দিয়ে আমাদেরকে সেই সেলফটা, সর্বোচ্চ স্তরটা আমাদেরকে তৈরি করতে হবে। ওকে, এবার সবার প্রথমে যখন আমরা আনকনসিয়াস মনকে বুঝতে শুরু করবো, সব কিছুকে জানার চেষ্টা করবো, নিজেকে উন্নত করার চেষ্টা করবো, আমাদেরকে কাজটা স্টার্ট করতে কোথা থেকে? শ্যাডো থেকে, কারণ আনকনসিয়াস মাইন্ডের একদম উপরের স্তরে শ্যাডোটা থাকে। ওকে, শ্যাডো কিভাবে তৈরি হয়? রিপ্রেশন থেকে। কোনো কিছু আমরা ছোটবেলা থেকে মনে চেপে রেখেছি, সেটা শ্যাডো তৈরি হয়ে গেছে। ওকে, এবার এই যে ইগো সত্তাটা আমাদের আছে, সেই যে ইগো সেলফটা, এর কি হয়, এর না কিছু নেচার আছে, কিছু প্রকৃতি, মানে একটা কম্পাসের মতো, ঠিক আছে, দুটো উল্টো জিনিসের মধ্যে কোনো একটা দিকে সে বেঁকে যাবে, ঠিক আছে। এইরকম চারটে উল্টো জিনিস আছে। সেই চারটে কি? একটা হচ্ছে থিঙ্কিং, একটা হচ্ছে ফিলিংস। অর্থাৎ ইগো যখন আমাদের সত্তাটা তৈরি হয় ছোটবেলায়, তখন আমরা আইদার মানে থিঙ্কিং বেশি করতে শুরু করব এবং ফিলিংস কমে যাবে, অথবা ফিলিংসের দিকে আমরা বেশি ঝুঁকে থাকবো, থিঙ্কিং কমে যাবে, দুটোর মধ্যে যে কোনো একটা। এবার যেটা আমরা থিঙ্কিং যদি আমরা করতে শুরু করি, তাহলে থিঙ্কিংটা হয়ে যাবে আমাদের পার্সোনা, আর ফিলিংসটা আমাদের শ্যাডোর মধ্যে চলে যাবে। ফিলিংসগুলো সম্পর্কে আমরা কানেক্টেড হতে পারবো না, আমাদের ফিলিংস কি সেটা আমরা কম জানতে পারবো। ওকে, তাহলে একটা হচ্ছে থিঙ্কিং, ফিলিংস, আর একটা হচ্ছে কি সেন্সেশন, আর একটা হচ্ছে ইনটিউশন। সেন্সেশন মানে হচ্ছে কি শরীরে একটা সেন্সেশন হচ্ছে, খাবার খেলে অনেক ভালো লাগে, বা হচ্ছে সেক্স করার সময় একটা বডিতে সেন্সেশন হয়, বিরিয়ানি খেলে একটা সেন্সেশন হয়, অলস হয়ে পড়ে থাকলে একটা সেন্সেশন হয়। আর ইনটিউশন, ইনটিউশন মানে হচ্ছে ইনটুইটিভলি কোনো একটা জিনিস বুঝতে পারা, আগে থেকে যে কোনো জিনিসের অন্তর্নিহিত বিষয়টা কি সেটা বুঝতে পারা, ঠিক আছে, সেটা হচ্ছে ইনটিউশন। আচ্ছা, আর একটা জিনিস কি, সেটা হচ্ছে কি জাজমেন্ট আর পারসিভিং। অর্থাৎ অন্য কোনো একটা খাতা, বই বা কোনো একটা মানুষকে দেখে জাজ করা যে এ ভালো, খারাপ, না এই এতটুকু ভালো, 30% ভালো, 70% খারাপ, সব কিছু জাজমেন্ট করা, ঠিক আছে, একটা র্যাশনাল ওয়েতে ক্যালকুলেট করে চলা। আর অন্যদিকে হচ্ছে কি পারসিভিং, সব কিছু পারসিভ করা, দেখতে থাকা, পারসেপশন তৈরি করা, একটা বিলিফ তৈরি করা। ওকে, অর্থাৎ র্যাশনাল ক্যালকুলেটিভ মোডে থাকা অথবা বিশ্বাসের রূপে থাকা, ঠিক আছে, পারসিভ করতে থাকা। আরেকটা হচ্ছে কি এক্সট্রোভার্টেড, ইন্ট্রোভার্টেড। আমরা এটা শুনে থাকবো যে কেউ অনেক বেশি এক্সট্রোভার্টেড হয়, কেউ অনেক বেশি ইন্ট্রোভার্টেড হয়। অর্থাৎ ইগোটা বেশি এক্সট্রোভার্টেড হবে অথবা ইন্ট্রোভার্টেড হবে। যদি তার ইগো ইন্ট্রোভার্টেড হয়, তার মানে তার শ্যাডোর মধ্যে এক্সট্রোভার্টেড রূপটা লুকিয়ে আছে। যদি কেউ বেশি এক্সট্রোভার্টেড হয়, তার মানে তার শ্যাডোর মধ্যে ইন্ট্রোভার্টেড রূপটা লুকিয়ে আছে। এই চারটে জিনিসকে আমরা বলি কি পার্সোনালিটি, ঠিক আছে। MBTI যে পার্সোনালিটি টেস্ট তোমরা গুগল সার্চ করলে পেয়ে যাবে, এটা হচ্ছে জিউংয়ের কনসেপ্ট থেকে তৈরি হয়েছে। যারা MBA ক্লাস করে বা বিভিন্ন রকমের বিজনেস স্কুলে পড়াশোনা করে, তাদেরকে শেখানো হয় পার্সোনালিটি টাইপস বা বিভিন্ন পার্সোনালিটি সম্পর্কে। এই যে পার্সোনালিটিগুলো সম্পর্কে আমরা পড়াশোনা করি, এটা প্রথম সৃষ্টি করে কে? জিউং প্রথমে এই সম্পর্কে একটা থিওরি দেয় বা ধারণা দেয়, তার আগে আমাদের কোনো ধারণা ছিল না। তো পার্সোনালিটির চারটে মানে পেয়ার অফ অপোজিশন, থিঙ্কিং, ফিলিংস, সেন্সেশন, ইনটিউশন, জাজমেন্ট, আর হচ্ছে পারসেপশন, আর হচ্ছে এক্সট্রোভার্টেড, আর হচ্ছে ইন্ট্রোভার্টেড। এই চারটে জিনিসের মধ্যে প্রত্যেকটাতে আমরা যে কোনো একটার দিকে বেশি ঝুঁকে থাকবো, যে কোনো একটা সাইডে, চারটের মধ্যে। ওকে, তার ফলে আমাদের কি একটা পার্সোনা তৈরি হয়, আর একটা হচ্ছে শ্যাডো তৈরি হয়। ছোটোবেলা থেকে আমাদেরকে যেমনভাবে ট্রেনিং দেওয়া হয়েছে, আমাদের বাবা মা যেমন ট্রেনিং দিয়েছে। ওকে, এবার এই যে শ্যাডো, সেটাকে ধীরে ধীরে আমাদের আনকনসিয়াস মাইন্ড থেকে আমাদের কনসিয়াস মাইন্ডে নিয়ে আসতে হবে। এটাই হচ্ছে আমাদের শ্যাডো ওয়ার্ক, এটাই হচ্ছে আমাদের কাজ এই ভিডিওতে। জিউংয়ের মতে আমাদের মধ্যে কোনো খারাপ বৈশিষ্ট্য নেই। রাগ করা, ঘৃণা করা, হিংসা করা, এগুলো খারাপ বৈশিষ্ট্য নয়। জিউংয়ের মতে কোনো জিনিসের উপরে, কোনো মানুষের উপর যদি আমরা সঠিকভাবে রাগ করতে পারি,
সঠিক কারণের জন্য রাগ করি, সঠিক সময়ে রাগ করি, তাহলে সেটা অ্যাকচুয়ালি এফেক্টিভ, সেটা অ্যাকচুয়ালি আমাদেরকে সঠিক পথ দেখাতে পারে। কিন্তু ছোটোবেলায় হয়তো আমরা মনে সাপ্রেস করে রেখেছিলাম যে না, রাগের ফিলিংসটা ফিল করতে হবে না, ওটা খারাপ জিনিস, তাহলে ওটা শ্যাডোতে চলে গেল। অর্থাৎ এমন কিছু বৈশিষ্ট্য যেটা হচ্ছে আনডেভেলপড, নেগেটিভ নয়, খারাপ নয়, যা সেটা পরিণত নয়, সেটা ম্যাচিওর নয়, সেটা আমাদের কন্ট্রোলে নেই। কতটা রাগ করতে হবে, কখন করতে হবে, কিভাবে করতে হবে, কার উপরে করতে হবে, কেন করতে হবে, বা হিংসা করা বা ঘৃণা করা বা অপছন্দ করা, ঠিক আছে, সেই জিনিসগুলো আমাদের শ্যাডোর মধ্যে চলে যায়। আবার কিছু ভালো কোয়ালিটি, হয়তো করুণা, দয়া, সেগুলো আমাদের শ্যাডোর মধ্যে চলে গেছে, যার ফলে কি আমরা অনেক বেশি হিংস্র বা ক্রিমিনাল যারা হয় তাদের মতো মাইন্ডসেট, অন্যদেরকে টর্চার করছে কিন্তু তাও নিজের কোনো খারাপ লাগছে না, কষ্ট হচ্ছে না, কারণ সে কম্প্যাশনের পার্টটা শ্যাডোর মধ্যে চলে গেছে তার, ঠিক আছে। এবার সেই যে অংশগুলো শ্যাডোর মধ্যে ভালো বৈশিষ্ট্য এবং খারাপ বৈশিষ্ট্য দুটোই আছে সাধারণভাবে, যেটাকে আমরা ভালো এবং খারাপ বলি, কিন্তু জিউংয়ের মতে সেই বৈশিষ্ট্যগুলো ভালো বা খারাপ নয়, বরং সেগুলো হচ্ছে আনডেভেলপড, সেগুলো অপরিণত। তো যেগুলোকে আমরা সাধারণভাবে ভালো বৈশিষ্ট্য আর খারাপ বৈশিষ্ট্য বুঝি, সেই প্রত্যেকটাকেই পরিণত করতে হবে, সেটাকে ডেভেলপ করতে হবে, সেটাকে শান দিয়ে দিয়ে সেটাকে আমাদেরকে উন্নত করতে হবে। করতে থাকলে তখন সেটা আমাদের কনসাস মাইন্ডে ইগো যেটা আছে, পার্সোনা আর ইগো, তার সাথে ইন্টিগ্রেট হয়ে যাবে, তার সাথে মিলে যাবে, তার সাথে একটা অ্যাসোসিয়েশন তৈরি হয়ে যাবে, একটা রেখার মতো সংযোগ তৈরি হবে, যার ফলে সেই শ্যাডোটা আমাদেরকে আর নিয়ন্ত্রণ করবে না, আমরা তখন শ্যাডোটাকে নিয়ন্ত্রণ করতে শুরু করব। এই যে পদ্ধতিটা, যেটার সাহায্যে আমরা প্রথমে শ্যাডোকে ইন্টিগ্রেট করব, যোগ করব আমাদের মনে, কনসাস মনে নিয়ে আসব, তারপর আমাদের অ্যানিমাসকে নিয়ে আসব, তারপর আমরা আর বিভিন্ন যে আর্কিটাইপসগুলো আছে সেগুলোকে নিয়ে আসব। এই যে পুরো প্রসেসটা, এটাকে বলা হয় দ্য প্রসেস অফ ইন্ডিভিজুয়েশন। সেই ইন্ডিভিজুয়েশন যে প্রসেস, অর্থাৎ ফাইনালি তার শেষে গিয়ে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কি কমপ্লিট সেলফ। অর্থাৎ এই সেলফটা তখন সম্পূর্ণ হবে, সেলফটা তখন তৈরি হয়ে যাবে। ওকে, এবার সেই যে প্রসেসের শেষে আমরা সেলফটাকে অ্যাচিভ করব, সেটা হচ্ছে আমাদের ফাইনাল ভার্সন। সব কিছু একদম ফাইনাল হয়ে গেছে, আমাদের সত্তাটা একদম হাইয়েস্ট পোটেনশিয়াল পেয়ে গেছে, তার যে কাজটা পৃথিবীতে, সেই কাজটা সে করে ফেলেছে বা সেই কাজটাতে সে পুরো মিশে গেছে, ঠিক আছে। এবার এই ইন্ডিভিজুয়েশন প্রসেসের অনেকগুলো স্টেপস আছে, তার মধ্যে প্রথম ধাপটা হচ্ছে কি শ্যাডো ওয়ার্ক, যেটাতে আমাদের কারো 6 মাস টাইম লাগতে পারে, কারো 2 বছর টাইম লাগতে পারে, ঠিক আছে। প্রত্যেকের ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল সেটা ভ্যারি করে, তার শ্যাডোর ওয়েট কতটা ভারী সেটা তার উপরে নির্ভর করছে সেটা। ওকে, তো এবারে আমরা আসি সেই শ্যাডো ওয়ার্ক আমরা কীভাবে করতে পারি, কীভাবে আমরা জানতে পারি আমাদের শ্যাডোর মধ্যে কী লুকিয়ে আছে। শ্যাডোর মধ্যে বিভিন্ন জিনিস লুকিয়ে থাকতে পারে, যেমন অ্যাঙ্গার, হেট্রেড, এগুলো থাকতে পারে, কিন্তু তার থেকেও বেশি আমাদেরকে খেয়াল করতে হবে আমাদের প্রত্যেক দিনের যে জীবনটা, সেখানে কোন কোন ঘটনা, কোন কোন কাজ বা কোনো মানুষ বা কোনো কথা সেটা আমাদেরকে ট্রিগার করছে। আমাদের মনটা অস্বস্তিতে বিরক্ত হয়ে যাচ্ছে, আমাদের মনটা দুর্বল হয়ে পড়ছে বা আমাদের মনটা অস্থির হয়ে পড়ছে। কেউ একটা বিশেষ কথা বললে আমাদের যে ইনসিকিউরিটিসগুলো আছে বা আমাদের যে ভয়গুলো আছে ভবিষ্যৎ সম্পর্কে, ঠিক আছে, বা কারো হয়তো স্কিন ব্ল্যাক, আমার একটা যেমন বন্ধু ছিল, তার হচ্ছে কালো রঙের স্কিন বলে সে অনেক ইনসিকিউর ফিল করতো, তার পাশে যদি কেউ ফর্সা কেউ দাঁড়ায়, ঠিক আছে, সে ফিমেল ছিল, তো খুব স্বাভাবিকভাবেই মেয়েদের এই ধরনের ইনসিকিউরিটিস অনেক বেশি থাকে। তাহলে কি ওই যে জিনিসগুলো, যে ইনসিকিউরিটিস, কোন জিনিসটা আমাদেরকে ট্রিগার করে, সেটা যে কোনো জিনিস হতে পারে, কোনো ফ্যামিলি মেম্বার হতে পারে, পরীক্ষার মার্কস হতে পারে, ছোটোবেলার কোনো ঘটনা বা স্মৃতি হতে পারে। সেই যে জিনিসগুলো, সেগুলো যখনই আমাদের মনে উঠে আসবে তখন আমাদেরকে খেয়াল করতে হবে ওই ঘটনার মধ্যে, ওটার মধ্যে শ্যাডোটা উঠে আসবে। সেই জিনিসটাকে আমরা ভয় পেয়ে লুকিয়ে রাখতে চাই বা চাপা দিয়ে দিতে চাই, সাপ্রেস করে দিতে চাই। ওটাই হচ্ছে শ্যাডোটাকে একসেপ্ট করা, ওটাকে গ্রহণ করা, যেটা কোনো খারাপ জিনিস নয়, মনের মধ্যে ওটাকে আসতে দেওয়া, ঠিক আছে। কিন্তু এই কাজটা অনেকটা কঠিন, কারণ যখন প্রত্যেক দিনের জীবনে অ্যাকচুয়ালি যখন আমরা ট্রিগার হব, যখন আমাদের রাগ হয়ে যাবে, আমরা যখন খুব জেলাসি ফিল করব, তখন সেটা অবজার্ভ করা বা খেয়াল করা, ওই ঘটনাটা যখন আমরা চলতে থাকবে তখন সেটা আমাদেরকে নিয়ন্ত্রণ করতে শুরু করে দেয়, আমাদের উপরে ভারী হয়ে যায়, আমাদেরকে পরিচালনা করে। আমরা তখন জোরে কথা বলতে শুরু করে দিই, জিনিসপত্র ছুঁড়তে শুরু করে দিই, আমাদের চোখগুলো টুন রকম হয়ে যায়, ঠিক আছে, আমাদের উপর নিয়ন্ত্রণ করে নেয়, আমাদের শরীর, আমাদের মনের উপরে। তো যার ফলে সেই ঘটনার মধ্যে সেটা করা অনেক কঠিন। সেই জন্য কি তার আগে থেকে আমাদেরকে এটা করা অভ্যাস করতে হবে, সেটা অনেক বেশি সহজ। কিন্তু তার মানে এই নয় যখন ঘটনার মধ্যে থাকবো তখন আমরা সেটাকে অবজার্ভ করবো না বা খেয়াল করবো না, তখন আমরা সেটাকে খেয়াল করবো, অবজার্ভ করার চেষ্টা করবো যতটা আমরা করতে পারি। কিন্তু তার আগে থেকে যখন আমরা করতে শুরু করবো সেটা আমাদের জন্য অনেক বেশি সহজ হবে শ্যাডো ওয়ার্ক করতে।
এবারে হচ্ছে আমরা অ্যাঙ্গার, হেট্রেড, জেলাসি এগুলো তো আছে, তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ অন্য দুটো ফিলিংস যেটাকে অবজার্ভ করতে হবে আমাদেরকে। একটা হচ্ছে শেম আর একটা হচ্ছে কি গিল্ট। এই শেম কখন হয় আর গিল্ট কখন হয়? কোনো একটা কাজ আমরা করে ফেলেছি, করার পর একটা অন্যায় বোধ হচ্ছে, ইস এটা আমার করা উচিত হয়নি। কোনো পুলিশ অফিসার সে হয়তো কোনোদিনও ঘুষ নেয়নি, কিন্তু জীবনে একবার ঘুষ নিল, নেওয়ার পর তার গিল্ট ফিল হচ্ছে, যা না 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 আমার এটা করা উচিত হয়নি, আমি কেন করলাম। এই যে ফিলিংসটা গিল্ট, আর একটা হচ্ছে কি শেম মানে লজ্জা, সেটা হচ্ছে কি ইস আমি এটা করলাম, ছি ছি ছি, একটা শেম, অন্যদের পক্ষে সামনে আমি চোখ দেখাবো কি করে, একটা লজ্জাকর বিষয়, ঠিক আছে। তো সেই যে ফিলিংস দুটো, এই দুটো ফিলিংস অনেক বেশি গুরুত্বপূর্ণ শ্যাডোকে রিভিল করার জন্য, শ্যাডোকে উন্মোচন করার জন্য। অ্যাঙ্গার, হেট্রেড, লাস্ট তার থেকেও অনেক বেশি ইম্পর্টেন্ট শেম এবং হচ্ছে গিল্ট। কেন? কারণ হেট্রেড যখন হয় তখন সেটা অন্য মানুষের প্রতি হয়। আমি যদি কাউকে ঘৃণা করি তাহলে একটা অন্য মানুষের প্রতি আমার ফিলিংস তৈরি হচ্ছে। প্রকৃত অর্থে সেই মানুষটার প্রতি আমার ফিলিংস তৈরি হয় না, সেই মানুষটার একটা ছবি আমার মনের মধ্যে আছে, সেই মানুষটা কেমন, সেই ছবিটার প্রতি আমার ফিলিংস তৈরি হয়। কিন্তু তারপরেও সেই যে ফিলিংসটা আর সেই মানুষটা দুটো আলাদা। তারপরেও তার একটা বাহ্যিক ব্যাপার আছে, একটা বহির্মুখী একটা বিষয় আছে। সেই মানুষটা যখন আমরা কারুর প্রতি রাগ করি তখন কি বাইরের একটা মানুষের প্রতি, কিন্তু যখন শেম আর গিল্ট ফিল হয় তখন সেটা কি নিজের প্রতি নিজের একটা ফিলিংস তৈরি হয়, সেটা বাইরের কোনো মানুষের প্রতি না। যার ফলে সেই যে নিজের প্রতি নিজের ফিলিংস, এটার জন্য এটা আমাদের উপরে বেশি প্রভাব বিস্তার করে এবং আমাদের মনকে ডোমিনেট করতে শুরু করে দেয়। যার ফলে প্রত্যেক দিনের জীবনে বা ছোটোবেলাতে বা আগের ঘটনাতে লাস্ট 2 বছর 5 বছরে কখন কখন কোন কোন কাজ করার জন্য শেম ফিল হয়েছে, লজ্জা ফিল হয়েছে খুব, এবং অনেক বেশি গিল্ট বা অনুশোচনা অনুভব হয়েছে নিজের প্রতি, আমি কেন এটা করলাম, ছি এটা আমার করা উচিত হয়নি, একদমই করা ঠিক হয়নি। এই যে অনুভূতিগুলো, সেটাকে খাতায় নোট করতে থাকা। ছোটোবেলার সব থেকে কোন ঘটনা যেটা আমাদের প্রথম শেম বা হচ্ছে গিল্ট ফিল হয়েছিল সেটা নোট ডাউন করা। এখন প্রত্যেক দিনের জীবনে সেটাকে অবজার্ভ করা। এটা ভাবে কি আমরা শ্যাডোটাকে উন্মোচন করতে পারবো। তখন ধীরে ধীরে শ্যাডোগুলো আমাদের কনসাস মনে ইগোর সাথে সংযোগ হয়ে যাবে, যোগ হতে শুরু করবে। ওকে, এবারে আমরা ফাইনালি আসি শ্যাডো ওয়ার্কের যে প্রসেসটা। একটা 3 স্টেপ প্রসেসের কথা আমি বলবো শ্যাডো ওয়ার্ক কীভাবে করতে হয়। সবার প্রথম যে স্টেপটা সেটা হচ্ছে কি জার্নালিং অ্যান্ড ভিজুয়ালাইজেশন। অর্থাৎ আমরা কীরকম জীবন কাটাতে চাই। যদি আমরা জীবনে সব কিছু পেয়ে যাই তাহলে সেই জীবনটা কেমন হবে দেখতে। সকালে ঘুম থেকে উঠে আমরা কি করব, দুপুরবেলা কি করব, সন্ধ্যাবেলা কি করব, রাত্রেবেলা কি করব, আমার যে বন্ধু হবে সে আমার সাথে কেমনভাবে বিহেভ করবে, অথবা আমি যে ফ্যামিলিতে থাকবো সেই ফ্যামিলিটা কেমন হবে, যে ঘর বা বাড়িতে থাকবো সেই বাড়িটা কেমন দেখতে হবে, সেই জিনিসগুলো বর্ণনা করে করে লেখা। একটা ড্রিম লাইফ, একটা অতি বাস্তব, একটা সুন্দর একটা জীবন, একটা পারফেক্ট লাইফ, সেটা কেমন হতে পারে আমার জন্য, সেটাকে ভিজুয়ালাইজ করা, সেটাকে মনে মনে তার ছবি আঁকা এবং সেটাকে খাতায় নোট ডাউন করা, লেখা। সেটা নিজের হেলথ কেমন হবে, মাইন্ড কেমন হবে, কি কাজ করছি সব কিছু। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ ডিসক্রিপেন্সিস। সেকেন্ড স্টেপ ডিসক্রিপেন্সিস, অবজারভেশন অফ দ্য ডিসক্রিপেন্সিস। অর্থাৎ সেই যে আইডিয়াল লাইফ তার সাথে আমার বর্তমান জীবনে আমার এখন যে জিনিসগুলো কাজগুলো আমি করছি, সকালবেলা উঠে, দুপুরবেলা, রাত্রেবেলা, বা আমার যে বন্ধুগুলো আছে, বা যে পরিবারে যে ফ্যামিলিতে আমি থাকি, যে ঘরে থাকি, বা আমার যেরকম ধরনের বিশ্বাস আছে, সেই জিনিসগুলোর সাথে সেই আইডিয়াল লাইফের মধ্যে পার্থক্যটা কোথায় আছে। কোন কাজটা আমি করছি যেটা সেই লাইফের প্রতি আমি এগিয়ে যাব, আর কোন কাজটা আমি করছি যেটাকে আমাকে সেই লাইফের থেকে অন্য পথে নিয়ে যাবে, বিমুখে নিয়ে যাবে। সেই কনফ্লিক্টিং পজিশনগুলো কোথায় কোথায় আমার আছে প্রত্যেক দিনের জীবনে, বা মনের যে বিশ্বাসটা সেখানে সেখানে, যে আমার দ্বারা তো এটা সম্ভব নয়, আমি তো কোনোদিনই পারবো না, আমার দ্বারা হবে না, আমি এতটুকুই শুধুমাত্র পারি। এই যে লিমিটিং বিলিফ, বিশ্বাসের যে সীমাবদ্ধতা, সেইগুলোকে দেখতে পারা। সেই আদর্শ জীবনের কোন কোন জিনিসগুলো আমি বিশ্বাস করব আর এখন কোন কোন জিনিসগুলো বিশ্বাস করি, সেই পার্থক্য বা সেই সংঘর্ষগুলোকে দেখতে পারা, সেগুলোকে দেখে সেগুলোকে নোট ডাউন করতে থাকা। তারপর সেগুলোকে চ্যালেঞ্জ করা, কেন আমি এরকম বিশ্বাস করি, কেন আমার মনে হয় যে আমি এটা পারবো না, আমার মধ্যে এই বিশ্বাসটা কোথা থেকে জন্ম হয়েছে, বারবার করে এই প্রশ্নটা জিজ্ঞেস করা, কেন কেন কেন। এবং আমাদের মন তার একটা গল্প বানাবে, একটা স্টোরি তৈরি করবে, যে না আমি তো এইরকম পরিবারে জন্ম হয়েছি তাই জন্য আমি পারবো না, আমি তো অমুক দেশে জন্ম হয়েছি তাই আমি পারবো না, বা আমার ফ্যামিলি এরকম, আমার কাছে টাকা নেই তাই আমি এটা করতে পারবো না, আমি মেয়ে তাই আমি পারবো না, বা আমি ছেলে তাই পারবো না। বিভিন্ন রকমের
স্টোরি বা গল্প তৈরি করবে, আমার সাথে ছোটোবেলায় অমুক ঘটনা ঘটেছিল তাই জন্য এটা হবে। এই যে স্টোরিজগুলো কি, সেগুলো মনের ভেতর থেকে বাইরে বার করতে হবে, সেগুলো লিখতে হবে। যখন এই প্রশ্নটা জিজ্ঞেস করবো আমরা, ওই যে কনফ্লিক্টগুলোকে দেখার পর যে কেন এটা আমার মনে হয়, কেন এটা আমি বিশ্বাস করি, তখন যে গল্পগুলো উঠে আসবে সেগুলো খাতায় লেখা, নোট ডাউন করা এবং বারবার করে জিজ্ঞেস করা কেন আমি এই গল্পটাতে বিশ্বাস করি, তারপর আমি ওই কারণে বিশ্বাস করি, তারপর আবার প্রশ্ন করা কেন আমি বিশ্বাস করি, তারপর আবার প্রশ্ন করা, আবার প্রশ্ন করা, বারবার করে জিজ্ঞেস করা, বারবার করে জিজ্ঞেস করা কেন 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 এই পার্থক্য, কেন এই সীমাবদ্ধতা আমার বিশ্বাসের, কেন আমি পারবো না, কেন এটা হবে না, কেন আমি ডিসিপ্লিন নই, বা কেন আমাকে এই জিনিসটা আমি বিশ্বাস করি না, কেন আমার দ্বারা এটা হচ্ছে না, বা কীভাবে আমি এটা করলে পারবো, বা কীভাবে এই বিশ্বাসটা আমার মধ্যে প্রথম তৈরি হয়েছে, কেন তখন তৈরি হয়েছিল। ঠিক আছে, আদেও কি আমি সঠিক জিনিসগুলো জানি? এবং যখন বারবার আমরা জিজ্ঞেস করব তখন 5 বার 10 বার 20 বার প্রত্যেক দিন এটা অভ্যাস করার পর বা সপ্তাহে একদিন করে অভ্যাস করার পর আস্তে আস্তে মনের ভেতরে সে শ্যাডোর মধ্যে লুকিয়ে থাকা ছোট ছোট সেই সমস্ত গল্প, ঘটনা, ছোট ছোট কনফ্লিক্ট সেগুলো উঠে আসবে বাইরে, সেগুলো সচেতন মনের মধ্যে চলে আসবে। এবং কত বছর ধরে না জানি শ্যাডোটা তৈরি হয়ে আছে, 10, 15, 20, 30, 40 বছর ধরে সেই শ্যাডোর ওজনটা অনেক ভারী হয়ে গেছে। তো সেই জন্য সেটাকে ভালো করে অভ্যাস করে প্র্যাকটিস করতে হবে আমাদেরকে, করার ফলে সেটাকে আমাদের মানে সেই শ্যাডোটাকে মানে শ্যাডো সেলফটাকে আনরাভেল করতে হবে। এটা গেল আমাদের সেকেন্ড স্টেপ। থার্ড স্টেপ কি? ইন্টিগ্রেশন। যখন সেই স্টোরিগুলো আমরা জেনে যাব, সেই বিশ্বাসগুলো আমরা জেনে যাব, কোথায় কোথায় সেই কনফ্লিক্ট আছে সেটা আমরা জানতে পারবো, তখন কি করতে হবে আমাদেরকে? তখন সেই শ্যাডো, ইগো আর পার্সোনা তিনটেকে একসাথে মেলানো, তিনটেকে জোড়া, তখন সেই বিশ্বাসগুলোকে চ্যালেঞ্জ করা যে আমার মনে হয় আমি পারবো না, আমি কেন পারবো না, ওই লোকটা তো পেরেছে। বা আচ্ছা ঠিক আছে, আমার পারবো না মনে হচ্ছে যে আমি ধরা যাক ফর এক্সাম্পল আমি একজন লেটস আমি একজন লেখক হতে চাই, তাহলে আমার মনে হচ্ছে যে আমি লেখক হতে পারবো না, কারণ ছোটোবেলা থেকে আমি সেরকম পড়িনি বা আমি সেই জিনিসগুলো জানি না, বা আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তেমন নয়, পড়াশুনো করার মতো টাকা পয়সা নেই, ইত্যাদি ইত্যাদি। এবার এই যে বিশ্বাস আমি জেনে গেলাম, কোন কোন ভুল বিশ্বাসগুলো আমার মধ্যে আছে, কোন কোন গল্পগুলো আছে, সেটা সেকেন্ড স্টেপে জেনে গেছি। থার্ড স্টেপে গিয়ে কি করতে হবে? ওটাকে চ্যালেঞ্জ করা, ওটার বিরুদ্ধে অন্যান্য থটস তৈরি করা, বা ছোট্ট একটা কাজ, প্রমাণ জোগাড় করা। ঠিক আছে, আমি 1 সপ্তাহের জন্য লেখা প্র্যাকটিস করবো, বা 1 সপ্তাহের জন্য আমি চেষ্টা করবো একজন লেখকের মতো জীবন যাপন করার, একজন লেখক হলে যেমন আমি করতাম, বা আমি সকালে 2 ঘন্টা শুধুমাত্র লেখকের মতো হয়ে থাকবো, একজন জ্ঞানী লেখকের মতো। তো ওই যে আমি 2 ঘন্টার জন্য করলাম, তাহলে 2 ঘন্টার জন্য আমি কি একটা প্রমাণ করলাম, একটা প্রমাণ জোগাড় করলাম যেটা ওই বিশ্বাসটাকে ভাঙবে। তারপরের দিন আবার 1 ঘন্টার জন্য প্রমাণ জোগাড় করলাম যেটা ওই বিশ্বাসটাকে ভাঙবে, তারপরের দিন আবার 2 ঘন্টার জন্য আবার ওই বিশ্বাসটাকে ভাঙবে। এরকম অনেক বিশ্বাস, অনেক গল্প, অনেক স্টোরিজ, অনেক ছোটোবেলার স্মৃতি, অনেক রকমের ঘটনা, সেগুলো সব জড়িয়ে পেঁচিয়ে এক জায়গায় আছে। সেগুলো আমাদের সেকেন্ড স্টেপে কাগজের উপরে চলে আসলো। থার্ড স্টেপে গিয়ে আমরা কি করছি? আমরা এবার প্রমাণ জোগাড় করছি, এভিডেন্স কালেক্ট করছি, আমরা ছোটো ছোটো কাজ করছি, অ্যাক্টিভিটি করছি, জিম জয়েন করছি, বা হচ্ছে আমরা মেডিটেশন প্র্যাকটিস করছি, বা আমরা লেখালেখি প্র্যাকটিস করছি, বা আমরা যে কাজটা করতে চাই সেই কাজটা আমরা করছি, এবং তার মাধ্যমে কি আমরা এই বিশ্বাসগুলোকে চ্যালেঞ্জ করছি, এটাকে বাধা দিচ্ছি, এটাকে হাতুড়ি মারছি, এটাকে ভেঙে ফেলছি। ভেঙে ভেঙে সেগুলোকে খণ্ড খণ্ড করে আইদার সেগুলো বিলীন হয়ে যাচ্ছে, মিশে যাচ্ছে, সেগুলো কোথায় চলে আসছে? কনসাস মনে, সেগুলো সচেতন মনের সাথে ইন্টিগ্রেট হয়ে যাচ্ছে ধীরে ধীরে, এবার কনসাস মাইন্ডের পার্ট হয়ে যাচ্ছে, অংশ হয়ে যাচ্ছে, শ্যাডোটা ডিজলভ হয়ে যাচ্ছে, ভ্যানিশ হয়ে যাচ্ছে। কর্পূর যেমন বাতাসে রাখলে ভ্যানিশ হয়ে যায়, শ্যাডো তেমন এবার ভ্যানিশ হয়ে যাচ্ছে, তার আলাদা একটা সলিড একটা সেলফ তৈরি হচ্ছে না আর। বোঝা গেল? এই হচ্ছে থার্ড স্টেপ। যখন এই 3টে স্টেপ আমরা করে ফেলবো, এবং তখন আমাদের কি, আমাদের মনের ভেতরে এমন কোনো ফোর্স থাকবে না যেটা আমাদেরকে নিয়ন্ত্রণ করে, আমাদের উপর জোর করে। তখন যে ফোর্সেস, শ্যাডো ফোর্স আর থাকবে না, তখন যে ফোর্সেসগুলো থাকবে, উঠে আসবে, সেটা হচ্ছে অ্যানিমা বা অ্যানিমাস, বা হচ্ছে কালেকটিভ আনকনসিয়াসের, বা আমাদের ড্রিম অ্যানালিসিসের বিষয়, মানে ড্রিম সিকোয়েন্সের যে সমস্ত বিষয়বস্তু সেগুলো, বা হচ্ছে আর্কিটাইপস, সেগুলো উঠে আসবে তখন তারপরে সেগুলো করার ইন্ডিভিজুয়েশন প্রসেসের মধ্যে সেগুলো পরবর্তী স্টেপ, সেগুলো আরও একটু বেশি ডিফিকাল্ট, বা সেগুলোর জন্য আমরা অ্যাক্টিভ ইমাজিনেশন প্র্যাকটিস করতে পারি, বা ভিজুয়ালাইজেশন প্র্যাকটিস করতে পারি, যেগুলো আমরা পরে অন্য ভিডিওতে আলোচনা করব। শ্যাডো ওয়ার্কের মাধ্যমে আমরা কি, জার্নালিংয়ের মাধ্যমে, এবং প্রশ্ন জিজ্ঞেস করা, হোয়াই হোয়াই হোয়াই, এবং সেটাকে কানেক্ট করা, ওকে, তার মাধ্যমে আমরা শ্যাডো ওয়ার্কটাকে আমরা প্র্যাকটিস করতে পারি। ফাইনালি জিউং যেটা আমাদেরকে বলেছিল যে ইউ ক্যানট বি এ গুড পারসন ইফ ইউ ডোন্ট রিয়েলাইজ ইউর ক্যাপাসিটি ফর দ্য ইভেল। অর্থাৎ তুমি ততক্ষণ একটা ভালো মানুষ বা একটা সঠিক মানুষ হয়ে উঠতে পারবে না
যতক্ষণ না তুমি এটা চিনতে পারছো খারাপ কাজ করার ক্ষমতা তোমার মধ্যে লুকিয়ে আছে, যতক্ষণ তুমি ওটাকে চেপে রাখবে, না আমি তো খারাপ একটুও করি না, আমার দ্বারা তো সম্ভব না, আমি কখনোই ওরকম করতে পারি না, বা আমি ওগুলো করি না, ঠিক আছে, আমাকে যেগুলো বলা হয়েছে খারাপ, এটা একটা সোশ্যাল কনস্ট্রাক্ট, ছোটোবেলা থেকে যেগুলো আমি শিখেছি, ওইগুলোকে চেপে দেওয়া বা ওগুলোকে অ্যাভয়েড করা, ওই জিনিসগুলো না দেখা, এমনটা করার মাধ্যমে আমরা কখনোই ভালো মানুষ হয়ে উঠতে পারবো না, সঠিক মানুষ হয়ে উঠতে পারবো না। বরঞ্চ রেকগনাইজ করা যে খারাপ কাজ করার বা ভুল কাজ করার ক্ষমতা আমার মধ্যে লুকিয়ে আছে, সেটা দেখা, সেই দেখার মাধ্যমে সেই ক্ষমতাটাকে ব্যবহার করতে পারা ভালো কাজে, সঠিক পথে, সঠিক অভিমুখে, তার মাধ্যমে হচ্ছে আমরা কি ইন্টিগ্রেট করতে পারি শ্যাডোটাকে আমাদের ইগো সেলফের সাথে। ওকে, তো এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে নিচে কমেন্ট করে অবশ্যই জানিও তুমি কতটুকু বুঝতে পারলে এবং তোমার শ্যাডোর মধ্যে কোন জিনিসটা লুকিয়ে আছে, কোন লিমিটিং বিলিফস তোমার মধ্যে আছে। আজকের জন্য এতটুকুই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ, চলো বাই, টাটা।